স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা শেষ করতে চায় ইসি। আশা করছি যে 30 সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বরের ভিতরে করব, যদি অন্য কোনো পরিস্থিতি না হয়। নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সিইসি নুরুল হুদা আরও 4 দিনের রিমান্ডে। পৃথিবীকে বদলাতে সকল জাতিকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অবৈধ বৈধ অর্থ থাকতে পারে মত বিশ্লেষকদের। এবারে বিস্তারিত। সেপ্টেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা শেষ করতে চায় নির্বাচন কমিশন। যে কোনো সময় ভোট আয়োজনে প্রস্তুত এই সাংবিধানিক প্রতিষ্ঠান। তবে ভোটের তারিখ চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইসির প্রস্তুতিকে অসম্পূর্ণ বলছেন রাজনীতির বিশ্লেষকরা। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী ভোট আয়োজনে তৎপর নির্বাচন কমিশন। তবে নির্বাচন আয়োজনে নতুন দল নিবন্ধন, ভোটার তালিকা চূড়ান্ত করা বা সীমানা পুনর্নির্ধারণ এখনও দৃশ্যমান না হওয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানান প্রশ্ন। ইসি বলছে, ভোট আয়োজনের অংশ হিসেবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শুরু হয়েছে। প্রতীকের সংখ্যা বাড়াতে বিধিমালায়ও আনা হচ্ছে সংশোধন। আমাদের টাইমলাইনটা হচ্ছে যে আমাদের যেন না বলেন যে আপনাদের প্রস্তুতির অভাবে আমরা পিছিয়ে গেছি। 147টা রাজনৈতিক দলকে যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে মিনিমাম 147টা প্রতীক লাগবে। কাজে এখন প্রতীকের সংশ্লিষ্ট যে তফসিলটা আছে ওটা আবার রিভিউ করতে বসছি। জুলাই গণঅভ্যুত্থানের তরুণ প্রজন্মকে ভোটের সুযোগ দিতে বছরের যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা চেয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই বিধি পাশ হলে সংসদ নির্বাচনের আগে যাদের বয়স 18 বছর হবে তারা ভোট দিতে পারবেন। তফসিল ঘোষণার সাথে কিছুদিন আগ পর্যন্ত একটা সময় ধরে আমাদেরকে বলতে হবে যে এত তারিখ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদেরকে আমরা নির্বাচনের ভিতরে আনতে হবে। সেই তারিখটা তো প্রিডিটারমাইন্ড তারিখ হতে পারবে না, কেননা নির্বাচন কবে হবে সেটার উপরে নির্ভর করে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন এটা করতে হয়। এটা আমাদের কমিশনের কাছে দায়িত্বের আওতায় আনার জন্য আমরা একটা প্রস্তাবনা, অধ্যাদেশ আইন সংশোধনের একটা প্রস্তাবনা তৈরি করেছি। তিনি জানান, 30 সেপ্টেম্বরের মধ্যে ভোটের উপকরণ কেনা সহ বিভিন্ন প্রস্তুতি শেষ করবে ইসি। ভোট নিতে গেলে আমাদের বাক্স, সিল, আপনার বস্তা, স্টাম্প প্যাড ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা সংগ্রহ করছি। আমরা আশা করছি যে 30 সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বরের ভিতরে করব, যদি অন্য কোনো পরিস্থিতি না হয়। তবে নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়া ভোটের প্রস্তুতি অর্থহীন বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ডেট হলে তারপর উনি প্রস্তুতি নিতে পারবে। আমরা তখন এখন নেক বা না নেক উনি কত কিছু বলবে, নিজের মনে গান গাবে, তত তো লাভ নাই। ডেটটা হতে হবে আগে। তিনি জানান, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে করা বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আরও 4 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সাবেক এই সিইসিকে নতুন করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত 4 দিনের অনুমতি দেয়। প্রথম দফায় তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন। এই মামলায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ মোট 24 জনকে আসামি করা হয়। এরই মধ্যে আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি রিমান্ডে রয়েছেন। অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক 3 আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারি ও একেএম শহীদুল হক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে সকল জাতিকে ভূমিকা রাখতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সকালে সাভারের জিরাবোতে 2 দিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় দিবসটি পালনে আপত্তি ছিল। সামাজিক ব্যবসা হলো যেখান থেকে উদ্যোক্তা বা বিনিয়োগকারীরা মুনাফার অর্থ নিজেরা গ্রহণ করেন না, ব্যবসা সম্প্রসারণে কিংবা
নতুন ব্যবসায় মুনাফার টাকা পুনরায় বিনিয়োগ করা হয়। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এই সামাজিক ব্যবসার ধারণাটি প্রথমে সামনে নিয়ে আসেন। দেশে 2010 সালে এই দিবস প্রথম পালিত হয়, কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকারের কারণে কখনোই দিবসটি আড়ম্বরে পালন হয়নি। 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ঢাকার উপকণ্ঠে সাভারের জিরাবতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে এই দিবস নিয়ে বিগত সরকারের অবহেলার কথা তুলে ধরেন তিনি। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপের আয়োজনে সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইউনূস জানান, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হল সামাজিক ব্যবসা। ডোনেশনের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। পৃথিবীকে বদলাতে সব জাতিকে এগিয়ে আসতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। যে বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে, এটি ধ্বংস হয়ে যাবে। আমরা নতুন সভ্যতার কথা বলি, সেটাই ভবিষ্যতের পথ। 2 দিনের এই আয়োজনে দেশি বিদেশি সহ সহস্রাধিক ব্যক্তি এতে অংশগ্রহণ করেছেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে অনুকূল পরিবেশে সব বিষয়ে আলোচনা করতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানিয়েছেন। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা ও দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক আলোচনা করা যায়। 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বাড়ার পেছনে নানা কারণ দেখছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে বৈধ ও অবৈধ 2 ধরনের অর্থই থাকতে পারে বলে মনে করেন তারা। সুইস ব্যাংকে হঠাৎ বাংলাদেশিদের অর্থ বেড়ে যাওয়ার কারণ বের করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2024 সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল 58,95,00,000 সুইস ফ্রাঁ। 2023 সালে ছিল 1,77,00,000 ফ্রাঁ। এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে 57,18,00,000 ফ্রাঁ। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রতি ফ্রাঁর বিনিময় মূল্য প্রায় 149 টাকা। সেই হিসেবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ প্রায় 8,784 কোটি টাকা। এসএনবির প্রতিবেদন অনুযায়ী 2022-23 সালে পরপর 2 বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে একাধিক কারণ দেখছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। সুইস ব্যাংক নিয়ে যে বিষয়টি দেখা যাচ্ছে, সেখানে একটা বিষয় সুস্পষ্টভাবেই বলা যায়, সেটি হচ্ছে যে বিগত স্বৈরতান্ত্রিক সরকারের দোসররা এবং সরকারের অংশগ্রহণকারীরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লুটপাটকৃত অর্থ বিভিন্ন দেশে সরিয়েছে। এটা এমন হতে পারে যে ওইটা অর্থগুলো এই বছর মানে গত বছর এক জায়গায় হয়েছে। এখন যেটা বেড়েছে এটা আসলে আমাদের দেখা দরকার। এখানে লিগ্যাল মানিও আছে, আবার ইললিগ্যাল মানিও আছে। আবার যারা অবৈধভাবে দেশ থেকে ব্যাংক থেকে লুট করেছে, দুর্নীতি করেছে, তারাও সেখানে রেখেছেন। সুতরাং এখানে এটাকে বিভাজিতভাবে দেখতে হবে। সেটা দেখতে গেলে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার সুইস সরকারের সাথে সুইস ব্যাংকের সাথে কিন্তু একটা সমঝোতায় আসতে হবে যে কারা এরা। দুদকের সাবেক মহাপরিচালক বলেন, অপরাধীরা আইনি চ্যানেলের কথা চিন্তা করে না। সুইস ব্যাংক বলছে যে এখন বাংলাদেশিদের অর্থ পরিমাণ আগের চেয়ে বেড়েছে।
তাহলে দুদকের সেইটি অনুসন্ধান করা দরকার যে কারা সেইগুলো এবং সেগুলো কোথায় আছে। তারপরের করণীয় হচ্ছে যে আদালতের আদেশ নিতে হবে ওইটাকে ফ্রিজ করা প্রথম পর্যায়ে, তারপরে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা এবং বিচার করে বাজেয়াপ্ত করতে পারলে সেই অর্থ আপনার আনা যাবে। তিনি মনে করেন অবৈধভাবে অর্থ স্থানান্তরের প্রমাণ দেওয়া হলে তথ্য সরবরাহে সহযোগিতা করবে সুইস ব্যাংক। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গুতে 24 ঘন্টায় 2 জন মারা গেছে আর করোনায় প্রাণ গেছে একজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 159 জন। ডেঙ্গুতে প্রাণ হারানো 2 জন বরিশাল ও পটুয়াখালীর বাসিন্দা। একই সময় করোনা শনাক্ত হয়েছে 10 জনের। এই ভাইরাসে মৃত ব্যক্তি ঢাকার বাসিন্দা। ময়মনসিংহের তারাকান্দা থেকে ধোবাউড়ার আঞ্চলিক সড়ক খানাখন্দে ভরা। 30 মিনিটের দূরত্ব পার হতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। প্রায় নষ্ট হচ্ছে যানবাহন। ভোগান্তিতে 2 উপজেলার কয়েক লাখ মানুষ। এই চিত্র একটি আঞ্চলিক মহাসড়কের। ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়া চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কটির বেশিরভাগই ভাঙাচোরা। বাজার সংলগ্ন এলাকায় রাস্তায় বড় বড় গর্ত। বেহাল সড়কে চলাচল করতে ধোবাউড়া, ফুলপুর ও তারাকান্দা উপজেলার কয়েক লাখ মানুষের প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয়। খুব সিরিয়াস, গাড়ি চালানি জানা এই বাঙ্গা রাস্তায় হাঁটতে গেলে বেশি ভালো, গাড়ি ঘোড়ার চেয়ে অনেক কষ্ট আমরা রইতেছে। স্কুলের বাচ্চা কাচ্চারা যাইতেছে, ওরাও দুর্ঘটনা ভুগতেছে, মানে বিশাল সমস্যা। আমাদের সব অটো নষ্ট হয়ে যাইতেছে আর হরতিনি জাম বাজে ট্রাক দু একটা উল্টেই। খানাখন্দের কারণে ধীর গতিতে গাড়ি চলাচলের পরও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এটা যে ভাঙ্গা দীর্ঘদিন ধরে ভাঙ্গা, এটা দিয়ে আমরা গাড়িতে চলতে পারতাছি না। এই রাস্তায় গাড়ি উল্টিতেছে, মানুষ দুঃখ পাইতেছে, মনে করি জনবাহন কষ্ট পাইতেছে, পাবলিক বাচ্চাও দুঃখ পাইছে। আমরা এক প্রকার এখানে আবদ্ধ হয়ে আছি। ভয় করে ভাই, গাড়ি নিয়ে রাস্তায় ঢুকলে ভয় করে। রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। যে সমস্ত জায়গা বেশি খানাখন্দে নষ্ট আছে, সেই সমস্ত খানাখন্দগুলো আমরা দ্রুত ইমার্জেন্সি মেইনটেন্যান্স অর্থাৎ দ্রুত করে দেওয়ার প্রতিক্রিয়া আছে আমাদের। আমরা অতি দ্রুতই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। দ্রুত সংস্কার শেষে রাস্তাটি চলাচলের উপযোগী হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। দীপ্ত, বার্তা কক্ষ। মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ বাদ জুমা রাজধানীর বাইতুল মোকাররমের সামনে মিছিল পূর্ব সমাবেশে খেলাফত মজলিসের নেতারা বলেন, বিশ্বের মুসলিম নিধনে নেমেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গাজায় বছরের পর বছর হামলা করে মানুষ হত্যা করছে ইসরায়েল। তারা বলেন, জুলাই যোদ্ধারা ভাতা পেলে 2013 সালে শাপলা চত্বরের আহত নিহতদেরও ক্ষতিপূরণ দিতে হবে। মব জাস্টিস কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান দলটির নেতারা। মুসলিম বিশ্বকে অনুরোধ করব, শুধু হুঙ্কার আর প্রতিবাদ করলেই চলবে না, এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মতো প্রতিরোধ হামলা করে ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। চীন সফর শেষে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন বিএনপির প্রতিনিধিরা। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে সফর নিয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানেন সবাই যে আমরা প্রায় 10 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের টিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টিম, আমরা চীনে গিয়েছিলাম 5 দিনের একটা সফরে। আমাদের এই সফরটা মূলত ছিল রাজনৈতিক। আমরা চীনের যে কমিউনিস্ট পার্টি আছে সিপিসি, তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। আমাদের দেখা হয়েছে, মিটিং হয়েছে, অত্যন্ত চমৎকার একটা মিটিং হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো, যেটা সর্বোচ্চ ওনাদের নীতি নির্ধারণী সংস্থা, সেই সংস্থা যেখানে মাত্র 25 জন সদস্য আছেন, তাদের একজন
মধ্যে যিনি একটা শীর্ষস্থানীয় লি হংজং এবং যিনি ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। তার সঙ্গে আমাদের প্রথম সভা হয়েছে যেদিন আমরা পৌঁছেছি সেদিনই, এবং তারপরে চীনের যে বৈদেশিক আপনার বিভাগ আছে কমিটির মানে দলের অর্থাৎ সিপিসি যে আন্তর্জাতিক বিভাগ রয়েছে তার দুজন মন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং তারপরে আমরা গিয়েছি সিয়াম প্রদেশে, সেখানেও আপনার পার্টির সেক্রেটারি এবং গভর্নর তার সঙ্গে আমাদের সভা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কতগুলো চীনের জেলা অর্থাৎ আপনার বাইরে শহরের বাইরে যেটাকে আপনার ওনাদের যে জেলা দেখতে গিয়েছিলাম, গ্রাম দেখতে গিয়েছিলাম আমরা, এবং আমরা আপনার আজকে কমিউনিটি দেখতে গিয়েছিলাম সিয়াম শহরেই। আমরা অভিভূত হয়েছি যে এই কয়েক বছরের মধ্যেই চীন একেবারে একটা অত্যন্ত উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তার সমস্ত অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক শক্তি দিয়ে। এবং আপনি জানেন যে শি জিনপিংয়ের নেতৃত্বে আপনারা চীন আজকে অনেক চমৎকার একটা উচ্চতায় পৌঁছেছে, যে উচ্চতা আমি মনে করি যে বাংলাদেশের শুধু নয় সমগ্র বিশ্বের যে একটা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন। এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। পুরোটা আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, চীন সফর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উৎসবমুখর পরিবেশে আজ সারা দেশে শুরু হয়েছে সনাতন ধর্মের অনুসারীদের 9 দিনের রথযাত্রা। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই আনুষ্ঠানিকতা হয়। বর্ণাঢ্য প্রথম দিনে ছিল শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজন। রাজশাহীতে শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতায় হচ্ছে সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। মহানগরীর রেশমপট্টি ইস্কন মন্দির থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন ভক্তরা। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঢাকার অদূরে ধামরাইয়ে চলছে রথযাত্রার বিশাল আনুষ্ঠানিকতা। সকালে হাজার হাজার ভক্ত এতে অংশ নেন। দিনভর চলে নানা আনুষ্ঠানিকতা। ধামরাইয়ে এই আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি এই আয়োজনের সার্বিক খোঁজ খবর নেন। বর্তমান সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল লক্ষ্য। রথযাত্রা নিয়ে সারাদিন সাত সাত রব বিরাজ করে শেরপুরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মের অনুসারীরা এতে অংশ নেন। নারায়ণগঞ্জেও রথযাত্রা ঘিরে ছিল নানা আনুষ্ঠানিকতা। এ সময় শহরের প্রধান প্রধান সড়কে পুণ্যার্থীদের ঢল নামে। একই রকম আয়োজন করা হয় মাগুরায়। এই উপলক্ষে সনাতন ধর্মের অনুসারীরা আলোচনা সভা, ধর্মীয় সঙ্গীত, গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন। নওগাঁতেও রথযাত্রা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সব বয়সের ভক্তরা অংশ নেন। রথযাত্রা সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় শোভাযাত্রা বের হয়। এ সময় ঢাকের বাদ্য ও উলুধ্বনিতে মুখরিত হয় আশপাশ। 5 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এবারের রথযাত্রার আনুষ্ঠানিকতা। দীপ্ত বার্তাকক্ষ।
মালয়েশিয়ায় উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার ৩৬ বাংলাদেশির মধ্যে ৫ জন সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের আইনে অভিযুক্ত। ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে। অন্য ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের আরও তদন্ত চলছে বলে জানান সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল। ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌ সক্ষমতার দুর্বলতা সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এ দুটি ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে দেশটি। তাদের বড় ভরসা হতে পারে ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া। টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি, কিন্তু এই যুদ্ধ অনেক কিছুই শিখিয়ে গেছে দুই পক্ষকে। এই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে স্পষ্ট ধারণা পেয়েছে বিশ্ব। ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দেয় তেহরান। তবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর দুর্বলতাও সামনে উঠে আসে। ইরানের বিমান ঘাঁটিতে তীব্র হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকটি যুদ্ধবিমান খুইয়েছে তেহরান। এছাড়া তাদের নৌশক্তিও অনেকটাই সেকেলে। এই অবস্থায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সংঘাত থামার পর ইরান চেষ্টা করবে সামরিক শক্তি বৃদ্ধি করার। সেক্ষেত্রে রাশিয়া ও চীন থেকে আধুনিক অস্ত্র ও বিমান কিনতে পারে দেশটি। গুঞ্জন উঠেছে, শিগগিরই রাশিয়া থেকে সর্বাধুনিক প্রযুক্তির SU-35 যুদ্ধবিমান কেনা শুরু করবে তেহরান। এটি নিয়ে দেশ দুটির মধ্যে চুক্তিও রয়েছে। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চীন থেকে রাডার সহ আধুনিক অস্ত্র কিনতে পারে ইরানিরা। ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা থাকায় দেশটির অর্থনীতি খুব একটা ভালো নেই। সেক্ষেত্রে তেহরান চাইলে জ্বালানি তেলের বিনিময়ে আধুনিক অস্ত্র কিনতে পারবে। এদিকে যে কারণে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল, ইরানের সেই পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু স্থাপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে এখনো স্পষ্ট ধারণা নেই কারো। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, 3টি স্থাপনায় হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেয়া হয়েছে। তবে ট্রাম্পের দাবির সাথে একমত নন অনেক বিশেষজ্ঞ। এর পেছনে তাদের যুক্তি, নাতানজ, ইস্পাহান ও ফোর্দো এই 3টি স্থাপনার উপরই ইরানের পরমাণু কর্মসূচি নির্ভরশীল নয়। এর বাইরেও ইরানের পরমাণু কেন্দ্র রয়েছে। পাশাপাশি ইরান যে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে তা কেউ নষ্ট করতে পারবে না। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা শেষ করতে চায় ইসি। নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সিইসি নুরুল হুদা আরও 4 দিনের রিমান্ডে। পৃথিবীকে বদলাতে সকল জাতিকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবং সুইস ব্যাংকে বাংলাদেশিদের অবৈধ বৈধ অর্থ থাকতে পারে মত বিশ্লেষকদের। ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।